আজকে যেই ঘটনাটা বলবো সেটা 2 বছর আগেকার। কোচবিহারের একটা ছোট্ট গ্রাম, গ্রামের নাম কদমপুর। সেই গ্রামের একটা ছোট্ট পরিবার, সুতপা ও তার মেয়ের। সুতপা এই গ্রামের ছোট্ট একটা বিদ্যালয়ে বাচ্চাদেরকে পড়ায়। পূর্বে এই কাজটা তার স্বামী করতেন, কিন্তু স্বামীর এক কঠিন রোগে মৃত্যুর পর সেই কাজটা এখন সুতপা করে। সুতপার যেহেতু পড়াশোনা জানা ছিল, সেহেতু এই কাজ পেতে তার বেশ একটা অসুবিধা হয়নি। বিদ্যালয় থেকে দেওয়াই একটা ঘরে তারা থাকতো। এই কাজ করে সে অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে এবং পূর্বে স্বামীর জমানো কিছু টাকা একত্রিত করে সুতপা এই বাড়িটি এখন কিনেছে। তবে সুতপা যখন এই বাড়িটি কেনে, তখন সে ভাবতেও পারেনি ভবিষ্যতে তার সামনে এরকম কিছু ঘটনা ঘটবে। বাড়িটার মালিক শহরে থাকে। এখানে একজন দেখাশোনা করার লোক ছিল। তবে সুতপা বাড়িটা কেনার পর সে নিজের দেশের বাড়িতে ফিরে গেছে। একতলা বাড়ি, শোয়ার ঘরের পাশ দিয়ে ছাদের সিঁড়িটা উঠে গিয়েছে। তার পাশে একটা রান্নাঘর। একটা শুভ দিন দেখে নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর সুতপা তার পছন্দের মতো ঘরটাকে সাজিয়ে নিল। সুতপা ও তার মেয়ে বেশ আনন্দেই দিন কাটাতে থাকে ওখানে। তবে বাড়িটার পাশে জনবসতি একেবারে কম। এই দিকটা বেশ নির্জন, তাই হয়তো একটু কমেই বাড়িটা সুতপারা পেয়ে গেছে। প্রথম ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল শনিবার। সুতপা ও চন্দ্রা দুজনে রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমোতে চলে যায়। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সুতপা বিছানার পাশে হাত দিয়ে লক্ষ্য করলো চন্দ্রা তো তার পাশে নেই। সে হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো চন্দ্রাকে। সব জায়গায় খুঁজেও যখন চন্দ্রাকে পেল না, তখন সুতপা ছাদে গিয়ে দেখলো চন্দ্রা ছাদের দরজার কোণের দিকে তার অর্ধেক চোখ বন্ধ করে তাকিয়ে যেন একটা ঘোরের মধ্যে কার সঙ্গে কথা বলছে। সুতপা চন্দ্রার কাছে যেতেই কেমন যেন একটা গুমট ভাব আর একটা বাজে বিকট গন্ধ অনুভব করলো। হঠাৎ একটা দমকা হাওয়ায় ছাদের দরজা এপাশ থেকে ওপাশ নড়ে উঠে আওয়াজ করতে লাগলো এবং দরজার কোণ থেকে একটা অন্ধকারের স্তূপ ছিটকে যেন সেখান থেকে বেরিয়ে কোথায় মিলিয়ে গেল। চন্দ্রা, চন্দ্রা, এই সময় ছাদে এলি কেন রে? আমি তো ঘুম থেকে উঠে দেখলাম তুই পাশে নেই। ভয় পেয়ে হন্তদন্ত করে খুঁজতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি তুই এখানে দাঁড়িয়ে আছিস। অন্ধকারে কার দিকে তাকিয়ে কথা বলছিস বলতো? আমি তো আসিনি মা, আমার তো ডেকেছিল, আমি তো ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম দরজার ফাঁক দিয়ে নাম ধরে ডাকছে, চন্দ্রা, চন্দ্রা ছাদে আয়। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি, কার সঙ্গে কথা বলছি তাও জানি না। তুই তুই পাগল নাকি? এইরকম এরকম সময় একা একা কোথাও যাবি না। যদি কখনো আবার এরকম হয়, সঙ্গে সঙ্গে আমায় ডাকবি, বুঝলি? তুই তুই আমার চোখের সামনে থেকে যদি হঠাৎ হারিয়ে যাস, আমি কিভাবে বাঁচবো রে? আমার বকিস না মা, আমি তো চাইনি আসতে, কেউ ডাকছিল তাই তো এসেছিলাম। সুতপার মনে কেমন একটা ভয়ের অনুভব হলো। এইসব শুনে সুতপা বেশ চিন্তায় পড়ে গেল। সেদিন রাতে ঘরের দরজাটা বেশ ভালো করে বন্ধ করে ওরা শুয়ে পড়ল। এই ঘটনার পর থেকেই সুতপার মনে হতো কেউ যেন সব সময় তাদের আড়াল হতে দেখছে। পরদিন চন্দ্রা বাড়ির সামনে খেলছিল একা একা। সুতপা ঘর থেকে বেরিয়ে এসে দেখে
চন্দ্রা বাড়ির সামনের গাছটার নিচে বসে খেলা করছে। চন্দ্রা, বাড়ির সামনে একা একা খেলছিস কেন? আমি বলেছিলাম না একা বাইরে খেলবি না? আয় আয়, ভেতরে চল। মা, আমি একা নই তো, আমার বন্ধু আছে, ও আমার সঙ্গে খেলছে। তুমি তো ওকে দেখতে পাও না, কিন্তু ও আছে, খুব ভালো বন্ধু ও। বন্ধু? কে বন্ধু রে? এখানে তো তোকে ছাড়া আর কারোকে দেখতে পাচ্ছি না। না না মা, ও সত্যিই আছে। ও বলেছে আমাকে তার জগতে নিয়ে যাবে। সেখানে অনেক খেলা আছে, অনেক খেলনাও আছে। তুমি গেলে না গেলেও ও আমায় একদিন নিয়েই যাবে। চুপ চুপ কর, এসব কথা মুখেও আনবি না। তুই তুই যদি আবার ওর সঙ্গে খেলতে যাস, আমি খুব রাগ করব। মনে রাখবি, তোর তোর কোনো বন্ধু নেই, তোর একটাই বন্ধু আমি। সুতপা ভয় পেয়ে যায়। এখানে তো চন্দ্রা একাই রয়েছে, কিন্তু তাহলে চন্দ্রা কার কথা বলল? একদিন দুপুরে সুতপার মেয়ের উদ্দেশ্যে বলল, চন্দ্রা মা, তোর খাবারটা ঢাকা দেওয়া আছে রান্নাঘরে, আমি হাতের কাজ শেষ করছি, তুই গিয়ে খেয়ে নে। কিছুক্ষণ পর হাতের কাজটা শেষ করে সুতপা যখন রান্নাঘরে গিয়ে ঢুকলো, তখন অর্ধেক খাওয়া শেষ করা চন্দ্রার থালাটা পড়ে আছে। এ কি, থালাটা অর্ধেক খাওয়া? খাবার প্রায় শেষ হয়ে গেছে, অথচ আমি তো তোকে বসিয়ে খাওয়াইনি। এই খাবারটা খেলো কে? চন্দ্রা, চন্দ্রা, এদিকে আয় তো একবার। মায়ের গলার আওয়াজ পেয়ে চন্দ্রা দৌড়ে ছুটে এলো। এই তো মা, খেলতে খেলতে খাবার খেতে ভুলে গেছিলাম, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও না, আমি এখন বসে খাবো। তাহলে আগের থালাটা খেলো কে? আমি তো কাউকে দেখিনি ঘরে। তবে কি? ভয়ে চিন্তায় সুতপার কপালে ভাঁজ পড়ল। একদিন সুতপা কিছু জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে গেল। ছাদের হাওয়া যেন গুমট বেঁধে রয়েছে, হাওয়াটা যেন এক জায়গায় স্থির হয়ে আছে, কোন রকম হাওয়া চলাচল করছে না। ঠিক তখনই একটা ঝড়ের বেগে হাওয়া এসে দড়িতে মেলা সব জামা কাপড় ফেলে দিল ছাদের মেঝেতে। ভয়ে সেখানে সব জামা কাপড় ফেলে দিল সুতপা। ছাদের দরজাটা না লাগিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলো সুতপা। সে ঘরে এসে দেখলো চন্দ্রা যে চেয়ারে বসে টেবিলের ওপর ছবি আঁকছিল, সেই চেয়ার এখন ফাঁকা। চন্দ্রা, চন্দ্রা, কোথায় গেলি রে? আমি তো তোকে খুঁজে পাচ্ছি না। বেশ কয়েকবার সে চন্দ্রার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। সারাটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও চন্দ্রাকে কোথাও পাওয়া গেল না। সেই সময় একটা কথাই সুতপার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে ভয়ে ভয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠল এবং আস্তে করে দরজাটায় টান দিতেই সে দেখলো দরজার কোণায় গুটিসুটি মেরে বসে আছে চন্দ্রা। চন্দ্রার চোখ দুটো বন্ধ। তাড়াতাড়ি করে তাকে কোলে নিতেই চন্দ্রার ঘোর কাটলো। চন্দ্রা চোখ খুলে সুতপাকে বলল, মা, আমি তো নিচে ছবি আঁকছিলাম, তুমি আমায় কবে এখানে নিয়ে এলে? আমি তো নিজে থেকে এখানে আসিনি। এইসব শুনে সুতপা আরো ভয় পেয়ে গেল। সুতপা ভেবেই পাচ্ছিল না যে তাদের সঙ্গে এগুলো কি ঘটছে। এইসব কথা তো কাউকে বলার মতনও নয়। তার স্বামী মারা যাবার পর থেকে সুতপা সম্পূর্ণ একা হয়েছে, আর এখানকার আশেপাশের লোকদের সাথে এখনো তাদের তেমন পরিচিতি হয়নি। তাই এই চিন্তায় সে ভেতর ভেতর কুমড়াতে থাকে। সুতপা মনে মনে ভাবে, এই বাড়িটা কেনাই কি তার কাল হয়ে গিয়েছে। একদিন গভীর রাতে দুজনেই ঘুমোচ্ছে, চন্দ্রা হঠাৎ শুনতে পেল,
চন্দ্রা খাট থেকে নেমে দরজাটা খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর অবয়ব, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। চন্দ্রা আর ওই অবয়বটা নিজেদের মধ্যে কিছু কথা বলছে। তারপর দুজনে যেন কোথাও চলে গেল। গ্রামের বিদ্যালয়ে পড়িয়ে ফেরার পর দুপুরে সুতপা দেখে চন্দ্রা ঘরের মধ্যে কোথাও নেই। চন্দ্রা, কোথায় গেলি রে? আমি তো তোকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে সে ছাদে উঠে দেখে চন্দ্রা ছাদের পাঁচিলটার ওপর দিয়ে হাঁটছে। সুতপা দৌড়ে গিয়ে তার হাত ধরে চন্দ্রাকে নিচে নামিয়ে আনে। এভাবে রোজ কিছু না কিছু ঘটেই চলেছে সুতপার সাথে। চন্দ্রাও এখন কেমন যেন চুপ হয়ে গিয়েছে, এটা লক্ষ্য করেছে সুতপা। সে যেন একা একা অন্ধকারে ছাদে দাঁড়িয়ে থাকে। তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না। আর একটা ঘটনা ঘটলো তার পরদিন সারাদিন আর তেমন কিছু হলো না। দুপুর গড়িয়ে তখন রাত প্রায় 10টা বাজে। রাতের খাবার দাবার খেয়ে দুজনে মাছের কাঁটাগুলোকে ঘরের একটা কোণে রেখে দেয় ফেলার জন্য। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে সুতপা মেয়েকে নিয়ে ঘুমোতে চলে যায়। সুতপা সেদিন ঘরের আলোটা জ্বালিয়ে রাখলো সারা রাত। চন্দ্রাকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত জেগে থাকবো বলে বিছানায় বসে রইল। কারো ঘুমে সবে চোখটা বন্ধ হয়ে এসেছে। এমন সময় রান্নাঘরের জিনিসপত্র, বাসন কোসন এদিক থেকে ওদিক ছুঁড়ে ফেলার একটা আওয়াজ ভেসে আসলো। আর কেমন একটা কটকট আওয়াজ সুতপার কানে গিয়ে তার সবে আসা ঘুমটা একেবারে কাচিয়ে ভেঙে দিল। সে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে দৌড়ে যেতেই একটা দুর্গন্ধযুক্ত হাওয়া তার রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সে দেখলো রান্নাঘরের সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং রাতের খাবারের পর যে মাছের কাঁটাগুলো জায়গায় রেখেছিল সেইখানে সেই মাছের কাঁটা আর নেই। যেন মাছের কাঁটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কাঁটার কিছু অংশ এখনো মেঝেতে পড়ে রয়েছে। এই রকম ভয়ানক দৃশ্য দেখে সুতপা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তখনই ছাদ থেকে শোনা যায় চন্দ্রার একটা বীভৎস চিৎকার। সুতপা বুঝতে পারল না যে সে এখন কি করবে। সুতপা হন্তদন্ত হয়ে ছুটে গেল ছাদে। ছাদে কোনো আলোর ব্যবস্থা নেই, ঘন কালো জমাট বাঁধা অন্ধকার। সেই দরজার কোণ থেকে 4 পায়ে ভর দিয়ে বেরিয়ে এলো একটা অবয়ব। তার চারপাশ ঘিরে ধরেছে অন্ধকারের স্তূপ। তার চোখগুলো লাল আগুনের ভাটার মতো জ্বলছে, এবং তার 4 পায়ের তলায় রয়েছে চন্দ্রার দেহ। 4 পায়ের সেই ছায়াটি যেন চন্দ্রাকে আগলে রেখেছে। চন্দ্রাকে দেখেই সুতপা সেই অবয়বের কাছে এগিয়ে যেতেই ছায়াটি হা করে একটা ভয়ঙ্কর আওয়াজ মুখ থেকে বের করলো। হা করা মুখ পেয়ে দেখা গেল হিংস্র ধারালো দাঁত, রক্ত মাখা লম্বা লম্বা লিকলিকে জিভা। সে কোনোভাবেই চন্দ্রাকে সুতপার কাছে যেতে দিতে চায় না। সুতপা ছাদের মেঝেতে বসে কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। হঠাৎ পিছন থেকে তার কাঁধে কেউ যেন হাত রাখলো। সে পিছন ফিরে তাকাতেই দেখলো তার 8 বছরের মেয়ে চন্দ্রা দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না যে একই মানুষ 2 জায়গায় কিভাবে একসাথে থাকতে পারে। চন্দ্রা তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং বলল, মা, ভয় পেও না, আমি তোকে কষ্ট দিতে চাই না। ও আমায় নিতে এসেছে, এখন আমায় যেতে হবে। তুমি আর কেঁদো না মা, তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, আমি ভালো আছি। না না চন্দ্রা, তুই তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। তুমি পারবে মা, তুমি শক্ত,
আমি তো অনেক আগেই চলে গেছি। তুমি শুধু আমায় আঁকড়ে ধরে রেখেছিলে। এখন আমায় ছেড়ে দাও, আমি মুক্তি চাই। না না, না, আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না। মা, আমি সব সময় তোমার কাছে থাকবো, তোমার হৃদয়ে, তোমার স্মৃতিতে। তুমি শুধু আমাকে মনে রেখো, তাহলেই আমি কখনো হারিয়ে যাব না। হঠাৎ করে সুতপার মনের মাঝে একটা কথা চাগার দিয়ে উঠল। তার মেয়ে চন্দ্রা তো আজ থেকে 6 মাস আগে একটা কঠিন রোগে মারা গিয়েছিল। সুতপা নিজের চোখের সামনে দেখলো সেই অবয়বটা দাঁড়িয়ে চন্দ্রার হাত ধরে ধীরে ধীরে আকাশের দিকে উপরে উঠে যেতে যেতে একসময় হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সুতপা বুঝতে পারে তার 6 মাস আগে মারা যাওয়া মেয়েটার মৃত্যু সুতপা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই চন্দ্রার আত্মাও সুতপার মায়ায় জড়িয়ে থেকে গিয়েছিল তার কাছে। তবে আজ তারই মতো আরেকজনের সঙ্গ পেয়ে সে তার মাকে ছেড়ে চলে গেল। চন্দ্রার আত্মা মুক্তি পেল। স্বামীর মৃত্যু ও তার পরপরই তার মেয়ের মৃত্যু সুতপা কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে সর্বদাই মেয়ে জীবিত থাকতে যে কাজগুলো করে এসেছে, মেয়ের মৃত্যুর পরও সেই কাজগুলোই করত। যেমন মেয়েকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো। এই সব ঘটনার প্রায় 5 বছর কেটে গেছে, তবে আজও সুতপা তার মেয়েকে ভুলতে পারেনি। চন্দ্রাকে এখন তার মা আগের মতোই ভালোবাসে। এখন শুধু চন্দ্রা তার স্মৃতিতেই রয়ে গিয়েছে। একজন মায়ের কাছে তার সন্তান হারানোর শোক পৃথিবীর সব থেকে বড় শোক। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই আমাদের পাশে সব সময় থাকবেন। ধন্যবাদ। স্টেশনের নাম ঘুমঘুমিয়া। স্টেশনটা ভারী অদ্ভুত। লাস্ট ট্রেন আসতে রাত 9:30 কিংবা 10টা বেজে যায়। রঘু লাস্ট ট্রেনটার জন্যই অপেক্ষা করছে। লাস্ট ট্রেনে করে সে তার দাদুর বাড়িতে পৌঁছাবে। দাদুর যে বড্ড শরীর খারাপ। আগে অনেকবার চিঠিপত্র লিখেছিল, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। তবে গত 2 দিন ধরে দাদু বড্ড অসুস্থ, যায় আর কি। সে কারণে এক প্রকার বাধ্য হয়ে আজকে রঘুকে তার দাদুর বাড়িতে যেতে হচ্ছে। রাতের বেলা একা রঘুকে দেখে স্টেশন মাস্টার এগিয়ে এলো রঘুর দিকে। রঘু স্টেশন মাস্টারের দিকে তাকিয়ে বলল, তা বলি শুনছেন মশাই, একটা খবর দিতে পারবেন? লাস্ট ট্রেনটা কখন আসবে? জানা মতে তো 9:30টার দিকে আসার কথা, তার বেশি হয়ে গেল তো। লাস্ট ট্রেনটার কোনো বিধি নিষেধ নেই, সে যখন খুশি তখনই আসে, এসে নিজের যাত্রীকে নিয়ে চলে যায়। আপনি লাস্ট ট্রেনে কি করতে যাবেন? আমি বলি কি, আপনার লাস্ট ট্রেনে যেতে হবে না, বুঝতে পারলেন? আরে আজব তো,
আমি যেতে পারবো না মানে? আমাকে যে যেতেই হবে। দাদুর শরীর খুব অসুস্থ, অনেকবার যেতে বলেছিল, এখন তো সে মৃত্যু শয্যায়। আমি শেষবারের মতো কি তাকে দেখতে পারবো না নাকি? আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আপনিও একটু বোঝার চেষ্টা করুন। ওই ট্রেনটা যে মোটেও ভালো নয়। আপনি ওই ট্রেনে কি করে যাবেন? ওটা তো তেনাদের ট্রেন। তেনাদের বলতে আমি জানি আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে ওই ট্রেনে ভূত প্রেত থাকে, তাই তো? যেগুলো মানুষদের মেরে ফেলে। এটা কখনোই সম্ভব নয়। আমি গ্রামে থাকতে পারি, তবে এসব বিশ্বাস করি না। দেখুন মশাই, আমার এত মাথা ঘামানোর সময় নেই। আমার নিজেরও প্রাণের ভয় রয়েছে। 10টার দিকে ওই ট্রেনটা আপনি পেয়ে যাবেন। আমি এখন যাচ্ছি। ওই ট্রেনটা ভালো নয়, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। তবে আপনি আমার সাবধানতা অবলম্বন না করলে আমার এর পিছনে আর কোনো কিছু করার থাকে না। তাই বলছি যে আপনি যা ভালো বুঝেন তাই করেন, তবে সাবধানে থাকবেন কিন্তু। আপনাকে অসংখ্য ধন্যবাদ মশাই, আপনি আমার অনেক বড় ওই উপকার করলেন। তবে আপনার এই কথাটা আমি মানতে রাজি নই, ক্ষমা করবেন। আপনি যান, আর আমি কোনো ভূতের খপ্পরে পড়ব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমিও তাই চাই, আপনার কিচ্ছুটি যেন না হয়। আমি কি চাইবো যে আপনার মৃত্যু হোক? সেটা কখনোই না। আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে ঠিক চেনেন না। তাই বলছিলাম, সাবধান করাটা আমার মানবিকতার খাতিরে। সাবধানে যাবেন কিন্তু, আর সর্বদা সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এই কথা বলে স্টেশন মাস্টার সেইখান থেকে চলে গেলেন। রঘুর একটু সন্দেহ হলো, স্টেশন মাস্টার কি রঘুকে ভয় দেখালো নাকি বিষয়টা সত্যি। তারপর নিজের মনকে আশ্বাস দিল, এই সমস্ত ভূত পেত বলে কিচ্ছুই হয় না। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আর 10টা বাজার সঙ্গে সঙ্গে সেইখানে লাস্ট ট্রেনটা পৌঁছে গেল। রঘু লাস্ট ট্রেনে উঠে পড়ল। 6 নম্বর কামরায় বসেছিল রঘু। ট্রেনটা চলছে তার নিজ গতিপথে, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে কখন যেন বৃষ্টি এসে ধরণীর বুকেতে ঝরে পড়বে। ট্রেন চলছে ছমছম শব্দ করে। রঘু আর গণাপাচেক লোকজন নিয়ে ট্রেনের যাত্রী সংখ্যা পূর্ণ হয়েছে। রঘুর সামনে বসা লোকটা রঘুকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর বলল, বলি কোথায় যাচ্ছেন লাস্ট ট্রেনে করে? আপনাকে তো অনেক দিন ধরে দেখছি না এই ট্রেনে উঠতে। তা বলি, লাস্ট ট্রেন কি আজকেই প্রথমবার ধরলেন নাকি? হ্যাঁ, এই প্রথমবারই লাস্ট ট্রেনে করে যাচ্ছি। আসলে আমার দাদুর যে বড্ড শরীর খারাপ। আগে অনেকগুলো চিঠি পাঠিয়েছিল, তাতে লেখা ছিল যে তার সঙ্গে দেখা করতে হবে, কিন্তু এখন তো সে মৃত্যু শয্যায়। বাঁচতে হলে সবাইকে লড়াই করে বাঁচতে হয় মশাই, আর না হলে মৃত্যুবরণই করতে হয়। যেমন আমি, আপনি, সবাই মৃত। কি অবস্থা বলুন, কেউই বেঁচে নেই এই জগৎ সংসারে। আচ্ছা মশাই, আমি না আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি আসলে কি বলতে চাইছেন একটু খোলসা করে বলবেন? আপনি মৃত মানে? বুঝতে পারেননি? আচ্ছা আচ্ছা, আমি বোঝাচ্ছি। আসলে আমরা তো কেউই অমর নই না, সবাইকেই মরতে হবে। জন্ম যেহেতু নিয়েছি, তাই সেটাই বলছিলাম, সবাই মরবে। আপনি কিছু মনে করবেন না, ঠিক আছে ঠিক আছে। ট্রেন এগিয়ে চলেছে ঝমঝম শব্দ করতে করতে। রঘুর গন্তব্য বকুলতলা স্টেশন। আর সামনে যত স্টেশন আসলো সেইখানে সমস্ত লোক নেমে পড়েছে, অর্থাৎ রঘু একমাত্র ট্রেনে একা রয়েছে। একলা রঘুর ভালো লাগছিল না মোটে, সেই কারণে সে প্রাকৃতিক সৌন্দর্যে মনোনিবেশ করলো। রাত্রির সৌন্দর্য বড়ই মধুর।
দূর থেকে ভেসে আসছে শিয়াল আর রাতজাগা পাখির ডাক। তবে এই রাতজাগা পাখির ডাক আর শিয়ালের আওয়াজ রঘুর কাছে ভালো লাগলেও সেটা যে তার মনের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে না এমনটা নয়। রঘুর মনে খুব ভয় হতে থাকে। একলা লাস্ট ট্রেনে করে যাচ্ছে, তারপর স্টেশন মাস্টার বলল, এইসব নানান কথা রঘুর মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে না সে কি বড় কোনো ভুল করে ফেলল। যাই হোক, হঠাৎ করে রঘু এই সমস্ত কিছু ভাবা বন্ধ করে দিল আর দেখতে পেল একটা ছোট্ট ছেলে তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটার বয়স আনুমানিক আর কত হবে, 9 থেকে 10 বছরের মধ্যেই হবে। এই ছেলে, তুমি এই ট্রেনে কখন উঠলে? তোমাকে তো আমি দেখলামই না, আমি তো এতক্ষণ জেগেই ছিলাম। আর তুমি একা উঠেছো নাকি? কাউকে তো তোমার সঙ্গে দেখছি না। না কাকু, আমি একা উঠিনি, আমাকে তো আমার বাবা নিয়ে এসেছে। আমার সঙ্গে আমার বাবাও আছে, তুমি জানো? কি অদ্ভুত, আমি তো এতক্ষণ জেগেই ছিলাম, আমি তো কাউকে এই কামরায় উঠতে দেখিনি। তাহলে তুমি তোমার বাবা দুজন মানুষ উঠে পড়লে আমি খেয়ালই করলাম না। আসলে কি বলতো কাকু, আমার মনে হয় তুমি ঘুমাচ্ছিলে, সেই কারণেই তোমার আর খেয়াল নেই যে আমরা কখন এই কামরায় উঠেছি। হতে পারে, বুঝলাম না কিছুই। আমি তো প্রকৃতির দিকে হাঁ করে তাকিয়েছিলাম, সেই ফাঁকে মনে হয় তোমরা উঠে পড়েছো, আমি খেয়াল করিনি সেটা। হঠাৎ করে রঘু এক হৃদয় কাঁপানো দৃশ্য দেখতে পেল সেই ছেলেটা উধাও হয়ে গিয়েছে। ছেলেটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আর কিচ্ছুটি নেই। রঘু খুব ভয় পেয়ে গেল। হে ঈশ্বর, এটা আমি কি দেখলাম? ছেলেটা আমার চোখের সামনে উধাও হয়ে গেল। আমি কি চোখে ভুল দেখলাম, নাকি সত্যিই ছেলেটা উধাও হয়ে গেল? কি হচ্ছে সব? এইটা বলার পর রঘু যখন সামনের দিকে তাকালো, দেখতে পেল কোথা থেকে জানি একটা লোকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। লোকটা তো একটু আগে ওইখানে ছিল না। কোথা থেকে এই লোকটা এলো সেটাই রঘু বুঝতে পারছিল না। রঘু কাঁপা কাঁপা গলায় লোকটাকে বলল, এ কি, আপনি তো একটু আগে ওইখানে ছিলেন না, কোথা থেকে এলেন? একটা বাচ্চা উধাও হয়ে গেল আর আপনি উদয় হলেন কোথা থেকে? আমি কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। আরে আপনি এত অধিব্যস্ত হচ্ছেন কেন? আমি তো এসেছি নাকি, আপনাকে সমস্ত কিছু বোঝাবো। কি হয়েছে, কি হবে, সমস্ত কিছুই আপনাকে বলবো, একটু ধৈর্য ধরুন। না না, আমি আর কোনো ধৈর্য ধরতে পারছি না, আমার ভীষণ ভয় করছে। একটা ছেলেকে দেখলাম উধাও হতে, আর আপনি আবার কোথা থেকে এলেন আমি কিছু বুঝছি না। একটু আগে যেই ছেলেটাকে আপনি উধাও হতে দেখলেন ওটা আমার ছেলে ছিল। গতকাল রাতে আমি ওই লাস্ট ট্রেনে উঠেছিলাম আমার ছেলেকে নিয়ে, কিন্তু আর ফেরা হয়নি এই মায়াজালটা থেকে। কি মায়াজাল, কি সমস্ত বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন, আমার মাথার ওপর দিয়ে সমস্ত কিছু যাচ্ছে, আমার মনে কি কাজ করছে আমি বলে বোঝাতে পারবো না। বলছি মশাই, বলছি, আসলে কি বলুন তো, মরার পরে সকলের এমনই হয়, আমারও প্রথম প্রথম এমনই হয়েছিল। আমার ছোট্ট ছেলেটারও রেহাই হয়নি এই যন্ত্রণা থেকে, বুঝলেন? এ কি, মৃত্যুর পর মানে? আপনি কি সমস্ত কথা বলছেন? আমি এখন অক্ষত রয়েছি, আর আপনার মৃত্যু কিভাবে হলো? হ্যাঁ, আপনি তো জলজান্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তবে আচ্ছা, আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন আমার সঙ্গে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার সেই মৃতদেহটা যেটা পড়ে রয়েছে
ওই ঘুমিয়া স্টেশনে। চলুন দেখাই তাহলে। রঘু দেখতে পেল তার লাশ পড়ে রয়েছে ঘুমিয়া স্টেশনের ঠিক রেল লাইনের মাঝখানে। এটা কিভাবে সম্ভব? রঘু বিশ্বাসই করতে পারল না। এটা কিভাবে সম্ভব? আমার মৃতদেহ, আমার লাশ এইখানে পড়ে রয়েছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে দয়া করে আপনি একটু বুঝিয়ে বলুন এই সমস্ত কিছু কি হচ্ছে, কি হচ্ছে এসব? এই ট্রেন সবাইকে এইভাবেই হত্যা করে। এই ট্রেনের নিচে চাপা পড়েছিলেন আপনি। লাস্ট 10টা ট্রেনে আপনি চাপা পড়ে গিয়েছিলেন। কখন চাপা পড়েছিলেন আপনি নিজেও ঠিক পাননি। এখানে পড়েছিল আপনার লাশটা, আর আর আপনি উঠে গিয়েছিলেন ওই ট্রেনে। মানে আপনি যাননি, আপনার শরীরও যায়নি, গিয়েছিল আপনার আত্মা। ওই ট্রেনে আর কেউ ওঠেনি, আপনার আত্মা উঠেছিল। আপনার দেহ এখানে পড়ে রয়েছে। তাই তো দেখছি, আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আমি মারা গিয়েছি, আমি নিজেই বুঝতে পারলাম না। এই ট্রেনটা আমায় কখন চাপা দিয়ে চলে গেল নিজেই টের পেলাম না। না পাওয়ারই কথা মশাই, আমরাও যখন মরেছিলাম আমরা কেউই টের পাইনি। আগামীকাল এইখানে পুলিশ আসবে, এসে এই লাশটা তল্লাশি করবে, কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারবে না, কারণ এই ট্রেন অভিশপ্ত। ও আরো লাশ চায়, ও আরো মানুষের প্রাণ নিতে চায়। কেন এরকম হচ্ছে আর কি করলে সমাধান হবে কেউ জানে না। এই ঘটনার পর থেকে, রঘুর মৃত্যুর পর থেকে আর কেউই ওই লাস্ট ট্রেনে যেত না। আর যারা যেত তাদের রঘুর মতোই একই পরিণতি হতো। হ্যালো বন্ধুরা, আমাদের কাজ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমাদের সমস্ত কাজের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই চ্যানেলটায় নতুন, ভিডিওতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমাদের নতুন ভৌতিক গল্পগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।